তখন যেমন ওই আপনার মতন মহারথী যে করুণা প্রার্থী, আমিও তার ব্যতিক্রম নয় স্যার। আমি জানি তোমার এই কণ্ঠস্বর মধুর এবং মিষ্টি, অতীব সুন্দর, আর বুদ্ধিতে তুমি একটা দ্রুত আমি জানি মিস্টার চ্যাটার্জি, তোমার হাজারো গুণাগুণী এখানে কোনো কাজেই লাগবে না। পশুপাখির পাকড়াসি ওই ফুটপাতের রাজনৈতিক নেতা, তাদের পিতা আইন, তাদের জন্মদাতা। এই রাজ্যের বিশাল এলাকা জুড়ে সব নেতাদের ওই জন্ম মৃত্যু কুণ্ডলী লেখা হয়, তো আপনারই ওই কলমের খোঁজা। কিন্তু ভয়ানক মৃত্যুর কথাই হয়, এমন মহান কাজ আমার একা তারায়। অসাধ্যকে সাধ্য করার নামে তো এই পশুপতি পাকড়াসি। আপনার ওই কালো টাকার জোরে থানা, পুলিশ, আইন, আদালত ওঠে আর বসে। আর আপনার ওই বিশাল বাহিনীর অবৈধ কার্যকলাপ দেখে শত অত্যাচার, খুন, ধর্ষণ দেখেও তারা চোখটা বুঝে থাকে। তুমিও তোমার ওই তুমি তোমার ওই বংশে বাকি দিতে তোমাদের ওই নিউজ অফিসটা আমি ধ্বংস করে দেবো। আমি সারা কোনো ফুটপাতে ফেরিওয়ালা নই, বিনা পয়সায় তোমায় আমি উপদেশ দেব। এই পশুপতি যখন হবে বাঁচতে চাইলে আমি তোমায় 1 লাখ টাকা দিচ্ছি। টাকার বিনিময়ে আমাকে ঠিক কি করতে হবে স্যার? শুধু আমার যে কোনো কাজে তুমি কানা কালা আরে বোবা হয়ে থাকবে, নিত্য হয়ে নৃত্য রাখবে তোমার এই দুপাশার পরমকে। আপনার উপদেশটা আমি শুনলাম দাদা বাবু, আর আমি বুঝলাম যে এই জন্য বুঝিয়ে জনগণ আপনাদের মাটিতে শুয়ে পেটায় কেন। জামা প্যান্টটা একটু হয়তো ভালো লাগবে, মানবকে স্বরূপা টাকা গুলো নয়। সত্যি সত্যি আপনারা এই যুগের মহাপুরুষ, আর আপনার ওই কথাটা শুনে মনে হচ্ছে অনেক কিছুই মনে হবে মিস্টার সাংবাদিক, বাস্তবটা বড় কঠিন আর নির্মল। তাই বুঝে শিক্ষা, দীক্ষা, ন্যায়, নীতিকে বিসর্জন দিয়ে আপনার এই কথাগুলো ফাস্টফুড খাবারের মতো মুখরোচক, কিন্তু কোনো কাজে লাগবে না। যেমন ধরুন আমি দুষ্কৃতীর হাতে মারা গেলাম, তখন আপনি আমার মুখ থুবড়ে পড়ে থাকা ওই ডেড বডিটার ছবি তুলে বড় বড় কথা লিখবেন, তারপর আপনার পেপারে টিআরপি বাড়াবেন। তারপর পেটের দায় যখন পথে পথে আমার স্ত্রী পুত্র ভিক্ষে করে বেড়াবে, তখন আপনি তাদের নিয়ে দুটো লাইনও লিখবেন না আর তাদের ছবিও তুলবেন না। তখন কোথায় থাকবে আপনার এই শিক্ষা, দীক্ষা, ন্যায়, নীতি? শিক্ষা, দীক্ষা, ন্যায়, নীতিকে প্রতিষ্ঠা করে ঠাকুর রামকৃষ্ণকে পরিচয়
সবই ফাঁকা, সেই ফাঁকার ফাঁকা করে শরীর কেন মাটি না করে এই টাকাগুলো রাখো। তাতে বর্তমান যুগে রামকৃষ্ণ তোমায় দুহাত তুলে আশীর্বাদ দেবে। আমি ঠাকুর রামকৃষ্ণ দেবকেও দেখিনি, আর আমি আপনাকেও চিনি না। আমি শুধু চিনি আমি নিজেকে, আর আমি বিশ্বাস রাখি আমার শিক্ষা দীক্ষা মনুষ্য আর বিবেকের উপর। তাই আপনার ওই উপদেশটা মেনে আর আমি আমার এই জীবনকে রঙিন করতে ওই টাকাগুলো আমি নিতে পারলাম না বলে খুবই দুঃখিত স্যার। চলি স্যার, নমস্কার। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। তাহলে জীবন ছেড়ে মরণকেই বেছে নিলে সালমান। মন্দির সম্পত্তি নয় স্যার, সবই হলো ঈশ্বরের দান। তাই তার দেওয়া জীবন একদিন ওই তারই নির্দেশে বিলীন হয়ে যাবে। তাই ওই আপনার পাপের পঙ্কিলা মরতে ডুবে হাবুডুবু খেয়ে আমি মরতে চাই না স্যার। চলি, যদি আমি বেঁচে থাকি তাহলে আমার দেখা হবে। চলি স্যার, নমস্কার। বর্তমান সমাজে এদেরকে বলে লেখাপড়া জানা গণ্ড মূর্খ। আরে বাবা, পৃথিবীতে জন্মেছিস কদিনের জন্য, যে কোনো প্রকারে সুখে শান্তিতে থাক, তা নয় ভুবনের নীতিকে আঁকড়ে রেখে মৃত্যুকে আলিঙ্গন করবি। এই সালাদের সুখে থাকতে ভূতে কি নয়। এই টাকাগুলো তাহলে অল্প করেই খাস। সেটা কি ঠিক হবে স্যার? আপনাদের টাকা নাকি বড়লিনের মতো, একবার টিউব থেকে বেরোলে আর ঢুকে না। তাই টাকাটা আপনার পকেটে না রেখে যেন আপনাকেই দিয়ে দিই, তাই না? এত টাকা হজম করতে পারবেন তো স্যার? বাঁচালেন স্যার। এদেশের পুলিশ, নদীর বালি, খাদানের কয়লা, খাদানের পাথর, এমনকি গোটা গৃহ পালিত হজম করতে পারে। আর এই তো সামান্য গোটা টাকা। তাহলে এই টাকাগুলো দেখবে কিরে সরকারের শুকিয়ে যায়। শুকাবে না, কারণ এই টাকাগুলো বলবে আমার রক্ত চুষা বউ। অবাক হলেন মনে হচ্ছে স্যার। বর্তমান সমাজ সংসারে আমার মতো রক্ত চুষা বউয়ের সংখ্যা কম নয়, যারা হাসতে হাসতে স্বামীর মৃত্যুবান পর পুরুষের হাতে তুলে দেয়। যদিও একান্ন কেসে 1 লাখ টাকা লক্ষ্মী মাত্র, তবু আপনাদের অনুগত প্রজা হিসাবে তার মানে মানে আপনাদের হয়তো জানা নাই, দক্ষিণ পাড়ার সুলেখা নামে একটি মেয়েকে আপনাদের ছেলে ধীরাজ ধর্ষণের পর খুন করে ওই ঝিলের জলে ফেলে দিয়েছিল। আমি নই, বলছে এই পাড়ার বুড়ো ছেলে সবাই। আমি লাশটাকে মার্গে পাঠিয়ে এখানে এসেছি ধীরাজকে অ্যারেস্ট করতে। কি করে অ্যারেস্ট করবো? কৃতজ্ঞতা বলে তো একটা বস্তু আছে। এতগুলো টাকা দিয়ে আপনি তো আমার মুখ বন্ধ করে দিয়েছে। এখন দেখি এই টাকার কিছু অংশ দিয়ে বাকি অফিসারদের মুখে সেলটে পেটে দিতে পারি কি না। এবার সেই হবে। বিষয় সম্পত্তির জন্য তুমি তোমার ওই ভালোবাসা স্বামীকে
আর আমি আমার এই পূজনীয় দাদাকে নির্মমভাবে খুন করেছি। সেই পাপের টাকা তো এমনি ভাবেই সৎ কাজে ব্যয় হবে আমার পরমা সুন্দরী। কিন্তু আমি তো ভেবেছিলাম ছেলেকে আদর্শবাদী মহাপুরুষকে তাই না পরমা? কিন্তু তোমার মতোই স্বামী ঘাতিনী জাতির মধ্যে আর আমার মতো পিশাচ শয়তানের ওলকে যাওয়ার জন্য মহাপুরুষ নয়, কার পুরুষ হবে না। সবার ছেলেকে আমার এত হিংস্র মনে হচ্ছে কেন? তোমাকে দেখে তো আমার ভয় করছে। এই সুরজ থাকতে তোমার ভয় কিসে? ভয় করবে তো অন্যায় অপরাধকারীরা। তাহলে তাহলে কি তুমিও কোনো পাপ কাজ করেছো ম্যাম? দাদা বাবা, আমি কোনো অন্যায় বা পাপ কাজ করিনি। তাহলে তুই তোর মাকে এমন করে ডাকছিস কেন বাবা? আমি যতদূর জানি জন্মের পরেই আমি অনাথ আশ্রমে বড় করেছি। সেখান থেকে স্কুল, তারপর কলেজ, তারপর সোজা বিলে। ওই বিলেতে পড়াশুনো করে এইমাত্র কদিন হলো আমি বাড়িতে ফিরলাম। ওই বাংলা ভাষার সব কথার অর্থ আমার ভেজায় ঢোকে না। তাই তো আমি রিসার্চ করছি ওই বাংলা ভাষার শব্দগুলোর অর্থ জানার জন্য। মা, বাবা, ভাই, বোন, এই শব্দগুলোর প্রকৃত অর্থ কি? মা মা কাকে বলে? কোন কোন দোষ গুণ বিচারে আমরা একজন নারীকে মা বলে ডাকতে পারি? আরে বাবা তো আর যাকে তাকে বলা যায় না ড্যাড। অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে একজন মানুষ ওই বাবা ডাক্তার শুনতে পায়। তাই তো যাকে তাকে বাবা বলে আমি পবিত্র বাংলার অভিযানের মহৎ শব্দগুলোকে আর অপমান করতে পারি না ড্যাড। এসব তুই কি বলছিস? এমন সব কুসংস্কারের কথা তোর মাথায় ঢুকালো কে? আরে ম্যাম, এই সমাজ সংসারে মানুষ যে কথাগুলোকে সহ্য করতে পারে না তাকে কুসংস্কার বলে জানিয়ে দেয়। তাহলে কি বুঝবো? আমরা দুজন আমার কথাগুলোকে সহ্য করতে পারছো না, তাই না? তবে তুই বিলেত ফেরো ডাক্তার হয়ে মদ খেয়ে মাতাল হয়ে যে কথাগুলো বলে চলছিস, কথাগুলো তোমাদের অসহ্য লাগতে পারে, কিন্তু মদের কথা বলে মাতালদের অসম্মান করার মতন ভুল তুমি করো না ড্যাড। কারণ এই মদ ব্যবসা করে আমাদের সরকার নিজেই, আর সেই মদের টাকাতেই আমাদের পুরো রাজ্যটা চলছে। তাই মদকে অসম্মান করা মানে নেতা মন্ত্রী রাজনীতিবিদ সকলকে অপমান করা। সুরজ, এই যে মনে হচ্ছে বাদরে শাকালু খাচ্ছে। এটা কি বাড়ি নাকি অভদ্র মাতালদের একটা শুরিখানা? আরে ওই একই প্রশ্ন যদি আমি যে পোশাক তুই পরে এসেছিস তাদের ভদ্রলোকের বাড়ি রাজমহলের আরেকগুলো বাইজিখানা। লেখাপড়া শিখে এসে এইটুকু কমন সেন্স নেই যে বর্তমান ইন্টারনেট যুগে এটাই হলো মডার্ন ড্রেস।
ঠিক 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 তুই ঠিক কথাই বলেছিস সুইটি। ওই আমরা গাছে যে শাখালু ফুলবে, কিন্তু তার জ্বলন্ত উদাহরণ রে। সুরজ, তুই এখন তো উত্তর নয়, তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা। তাড়িয়ে দিচ্ছ রে তুমি, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। ওকে 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 ওকে, আমি তাহলে তাহলে আমি চলে যাচ্ছি। কারণ আমি যে বুঝতে পারছি ওই বিলেত থেকে ফিরেও এই পাগরাসী বংশের মূল সাথে আমি এখনো মিশতে পারিনি। এটাই বুঝি আমার সব থেকে বড় অপরাধ। বিলেতে লেখাপড়া শিখে জ্ঞান তো বেশ ভালোই আছে দেখছি, তাহলে বাপ ঠাকুরদার অসম্মান যা করে ওই বংশের মূল সাথে মিশে যাসনি কেন? বলে কারণ এই কুখ্যাত পাগরাসী বংশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে ওই সুইটির উগ্র আধুনিকতার রূপ আর তোর এই চরিত্রহীনতায় যথেষ্ট ধীরাজ। না 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 না, তাকে নো তুই তো মহাপুরুষ রে ভাই। যাবার আগে আমি একটা কথা বলে যেতে চাই, মাননীয় চরিত্রহীন মহাপুরুষ, ওই পুরাকালে দ্রৌপদীর জন্য কৌরব বংশ, সীতার জন্য সোনার লঙ্কাপুরী, আর হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। আর এই যুগের হাজারো হাজারো সুলেখার চোখের জল অভিশাপ আর লাঞ্ছনায় শুধু নয়, তোর সঙ্গে এই পাগরাসী বংশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হরিবল। সুলেখা, যার যার ধর্ষণ আর মৃত্যুকে নিয়ে সারা দেশ উথাল পাতাল হয়ে উঠেছিল, তাহলে তুই সেই যজ্ঞের পুরোহিত। সে কথা তোর চিন্তা না করলেও চলবে, কারণ এলাকার ত্রাস, কোটি কোটি টাকার চতুর্গৃহ, এই পাগরাসী বংশের ছেলে আমি, ধীরাজ পাগরাসী। আমি খুন ধর্ষণ করবো না তো কি মঠে গিয়ে সন্ন্যাসী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াবো? তোকে সন্ন্যাসী হতে হবে না, আর ভিক্ষা করতে হবে না, কিন্তু তুই ছোট ভাই হয়ে বড় দাদাকে আর ছোট করতে চাবুক মারবি। আমার চলার পথে যেই বাধা সৃষ্টি করবে, কেউ এই চাবুকের থেকে রেহাই পাবে না মা। যেমন রেহাই পায় না এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। অর্থ আর সম্পদের চড়ে আমরা এলাকার শেষ। তাই হত্যায় না হোক, ভয়ে মানুষ আমাদের ভক্তি করে চলে, ফলে সে স্বীকার করতে হয় কৌশলে, নইলে এ ঘরে প্রাণটা যায়। প্রাণের ভয় বিরাট করে না, সে শুধু জানে আমি তুরন্ত দুর্মত, মম প্রাণের পেয়ালা হরদম, হে হরদম ভরপুর। তাহলে তোর পৌরসত্ব দেখাবি ওই খালে বিলে মাছ ধরা গায়ে কাদা
এই চাবুকে রাধাকে সেই সম্মান আমি আদায় করে নেব মা, কারণ আমি ভেতরে কুলাঙ্গার আর বাইরে সবার কণ্ঠহার। মনে রেখো মা, রক্তের স্বাদ পা বাঘের বাচ্চা কখনো বিড়ালের মতো মিউ মিউ করে না। সমবিবাদে তার গলায় থাকে বাঘের গর্জন। এই না হয়ে আমার ছেলে। ড্যাডি, তুমি ছোট এই কথাগুলোকে সাপোর্ট করছো? Yes, yes! তবে মুখে ওর বিরোধিতা করতেও অন্তর থেকে চাই আমার ছেলে হবে সমাজ সংস্কার নামক নবমণ্ডলের মধ্যে চূড়ান্ত এক হৃৎপিণ্ড সঞ্চার। ওই জ্বলন্ত সূর্য একদিন নিজের আগুনে সে চলে পুড়ে ছাই হয়ে যাবে ড্যাডি, ছাই হয়ে যাবে। নিজের অভিযান আর বংশ গৌরব এমনকি আত্মগরিমা বজায় রাখতে আমি আমি যা ইচ্ছে তাই করবো। এমনকি নারী থেকে আমি হয়ে উঠবো নাগিনী। তবু ছোট যাই কথাগুলোকে আমি পাপি
সিঁদুর পরিস্তে এখনো নামে এসেছে কুমারী লিখিস। আর ওটা আমি কখনো বলবো না। তার কারণ আমি যদি শাখা সিঁদুর পরি তাহলে ইয়াং ছেলেরা বুঝে যাবে আমি বিবাহিতা। আর হিন্দি সিনেমার নায়িকা 23টা বিয়ে করার পরেও ওই নামের শেষে কুমারী লিখতে রে। ওই দেখুন। আরে তুই কি তার মতো 23টা বিয়ে করতে চাস? আমি 23টা বিয়ে করতে চাই না। আমি তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে 24টা বিয়ে করবো রে। আরে তুই সোজা হয়ে যা, তোকে আমি একটা কারণ 24টা বিয়ের পর তোর নাম যখন দেশে বিদেশে ছড়িয়ে পড়বে তখন তোকে দেখতে আসা হাজার হাজার মানুষের ভিড়ে আমি তো তোর ধারে কাছে দেখতে পারবো না। হায় রে, কলিতা, এ কি মেয়েদের হাত! হায় রে, কলিতা, এই তো মেয়েদের হাত! ওরে মিনা, বর্তমান সমাজ সংসারে যেসব আমার মতো মেধামারা ছেলেরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে তোর মতো সুন্দরী মডার্ন মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। তাদের ভেতরে কোনো লাভ নেই, কারণ তোর মতো মেয়েরা গরম আলু ভাতের মতো কখন কাঠ দিকে যে ঢলে পড়ে সব ভগবান। জনগণের ভোটের নির্বাচিত এমএলএ, তাই আমি তোকে নোবেল প্রাইজ না দিতে পারলেও এদেশের জনগণ, বিশেষ করে এদেশের মেয়েরা কত উপকার করে জানিস? আমার নামের বৌদিকে কিছু বলছি বলছিল আপনি এলাকার অনেক গরু মাইসে সর্বনাশ করি উপকার করেছে। আপনার মতো বিষাক্ত কৃতিকে এই নরকে চুরি মিলা আপনার মতন মুখে আমার মতো বাচ্চা ছেলেকে বৌদিকে বৌকে বৌদি বলে সম্মান দিয়ে শুনে আসলে কথা কি জানিস না লু, আমরা হলাম নেতা মানুষ, তা সকলকে আপন ভেবে বুকে টেনে নিয়ে আসাই আমাদের ধর্ম নাট্য। আমি বলছি আপনি আমায় আপন ভেবে ভালোবেসে চট্টগ্রামে বুকে নিয়ে ও যদি আমাকে একটু ফ্রিতে আদর করতে চায়, তাহলে
কিন্তু ভূত তো শেয়ালের সামনে লড়াবড়ো হতে চাস না মা। আমি তো পায়ে ধরছি, পায়েটা বলছিস? বেশ, তো আমার বাড়ি যাবো। আসি বলে তা বাবু। আবার হবে গো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো। আবার হবে গো আপনি যেভাবে মা থেকে বৌদিতে নেমে গেছেন তাতে আমি নিতে পারলাম না দাদা। আমার তো সবে ধর্ম নির্মণি একটা মাত্র আমি একদিন তোদের বাড়ি যাব, তোর বউয়ের মিষ্টি হাতের চাল খেতে। না 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 না, তার চেয়ে ভালো চা আমাদের মোড়ের দোকানে বৌদির দোকানে পাওয়া যায়, সেখানেই খাবো। শুধু শুধু কষ্ট করে আমরা হলাম জনদরদি নেতা, বলছে আমাদের কোনো কষ্ট হবে না রে। তাছাড়া বাড়ি বাড়িতে মানুষের সুখ দুঃখের খবর নেওয়াটাই তো আমাদের ধর্ম। সারা শুকুনের নজর খুব ভাড়া দিকে, সারা নজর তো নয় যেন হুকুমি পুলিশ তার সর্বনাশ ভগবান রোধ করতে পারবে না। তাহলে আমি এখন আসি দাদা, আমার দেখা হবে। আমার মুখটা পুড়ে আপনার বুকের জ্বালা মেটাতে আমি জল এনেছি গো বাবু। ধরুন, ধরুন। আপনার ভগবান। কেন ভুলবার ইংরেজিতে ফটক ফটক করছেন বাবু? আমি বাংলায় বলছি, শুনুন। জলের ওপর নাম জীবন, আর আপনার মুখে যে আগুন জ্বলছে তার নেভাতে যে জল দান করে সে আপনার জীবনে ভগবান নয় তো কি? আমার বুকে যে আগুন জ্বলছে তা ওই জলে নিভে না, কারণ আমার বুকে জ্বলছে সর্বনাশ আগুন। আর সেই আগুনের ফুলকি আপনি মুঠো মুঠো ছড়িয়ে দিতে চান এই সমাজ সংসারের বুকে, তাই না নেতা বাবু? খারাপ। আমি যে নেতা তা কোথায় কে বলেছে এই কথা? আরে বলতে হবে কেন গো বাবু? খুব দেখলেই তো চেনা যায় সেটা কোন জাতের সেরা। সে শুধু হাঁস মুরগি খায় না মানুষের ঘাড় মোটকায়? আর একটা বাজে কথা বললে শয়তান তোকে আমি পুলিশে দেব রে। শয়তান! ঠিকই ধরেছেন বাবু। এই জন্যই বুঝি লোকে বলে রতনের রতন চেনে আর শুয়োরে চেনে কচু। আর আপনি নিজে শয়তান বলে তোর শয়তান তোকে আমি বলা। ওতে শুধু আপনার পোশাক নোংরা হবে তাই নয়, হাত দুটো দুর্গন্ধ ভরে যাবে। আজ আমি ছেলের
কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন এরকম বেয়াদবি করলে আপনাকে কিছু করতে হবে না স্যার, আমি ওকে শাস্তি করে দিচ্ছি। আরে চাটুন চাটুন, ভালো করে চাটুন স্যার, নইলে প্রশাসনের ধর্ম বজায় থাকবে কি করে? এই নেতাদের জুতো জিভ দিয়ে পরিষ্কার করতে আমার মতন ভিখারিকে মারুন, ধরুন, ছেড়ে বড় কোটা করে কেস দিন। কি হবে? হবে দেশের উন্নয়ন, হবে গণতন্ত্রের জয়। গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুলিশ প্রশাসন। একটা নিরীহ ভিখারির ওপর সে পুলিশ প্রশাসনের লাঠি পড়ার লজ্জা ওই পবিত্র গঙ্গার জলে ধুলেও যাবে না স্যার। আপনি জানেন না সুরেশ বাবু, ওটা ভিখারি নয়, ও একটা মিটমিটে শয়তান। আপনার প্রশাসনের বিচারে ও যদি শয়তান হয়, তাহলে যে সব নেতা মন্ত্রী আমলা কোটিপতিরা শিল্পপতিদের হাজার হাজার টাকা লুট করে সমাজের বুকে ধোয়া তুলসী পাতা সেজে বসে আছে, তাদের প্রকৃত পরিচয় কি দারোগা বাবু? আসল কথা কি জানেন সুরেশ বাবু? আপনারা কথা বলুন স্যার, আমি একটা বিশেষ কাজে বেগতিক বুঝে গায়ে গামছা নিয়ে কেটে পড়তে চাইছেন। কেটে পড়বো কেন? আসলে হাসপাতালে কয়েকজন রোগীর সঙ্গে দেখা করতে আর হাসপাতালের সুপারের সঙ্গে কিছু কথা বলতে, বুঝছেন তো, নেতা হওয়ার বড় দায়িত্ব। আরে দাঁড়িয়ে রয়েছে যে দারোগা বাবু, চক্ষু লজ্জার মাথাকে নেতার পিছু পিছু যান, তবে তো পাওনা আসবে, পদোন্নতি হবে। ও কথা বলে আর লজ্জা দিও না ভাই, অবশ্য ওটাকে বিসর্জন দিয়ে এই পুলিশের চাকরি করছি। তবু বাঘ মানুষ খায় জঙ্গলে, লোকালয়ে নয়। দেখলে তো ভাই, ওই সব পুলিশ প্রশাসন সবাই শক্তের ভক্ত আর নরমের গরম। আমাকে মারতে যাচ্ছিল, কিন্তু তোমার কাছে ভিজে পেড়া। কিন্তু কে তুমি? তোমার বেশভূষা, চলন বলন সবকিছুতেই যেন একটা রহস্য লুকিয়ে আছে। সত্যি করে বলবে তোমার প্রকৃত পরিচয়টা কি? শুনেছিলাম তুমি বুদ্ধিমান, কিন্তু এখন তার প্রমাণ পেয়ে গেলাম। যাক শোনো, নাম আমার ধূমকেতু, তার আগে পরে কিছুই নেই কোনো পিতৃ পরিচয় বা কোনো ঠিকানা। ওই আকাশের ধূমকেতুর মতন আমি এই সব আমার জীবনে মিলিয়ে যায়। তাই আজকের মতো এখান থেকে মিলিয়ে গেলাম। With your good luck, brother. With your good luck. With your good luck. With your good luck. কে ধূমকেতু? যার বেশভূষা ভিখারির মতো, অথচ কথাবার্তার মধ্যে দীপ্ত তেজ, যে কোনো অসাধ্যকে সাধ্য করতে সক্ষম। শুধু আমি অক্ষম হয়ে গেলাম যে আমার হৃদয় মন্দিরে চিন্ময় দেবতাকে বিস্ময় করে দিতে চাই না সুরজদা। তুমি কি বলছো মাধু? তোমার মতো তেজস্বী বিদুষিনীর কণ্ঠে আজ কেন এই আক্ষেপের সুর, যার দিব্যজ্যোতি নিভে গেছে সুরজদা। যখন কলকাতা বিদ্যাসাগর কলেজে পড়তাম, তখন সূর্যের আলোতে আলোকিত হয়ে সেই 7 রঙের রামধনু রং গায়ে মেখে ভেবেছিলাম তোমার সাথে একসাথে থাকবো। কিন্তু সেই 7 রঙের রামধনু রং সে আমার জন্য নয় সুরজদা, সে নিভে গেছে ধূলিকণার মাঝে। সেই সূর্যের প্রকৃত পরিচয় পেলে তুমি নিজের কৃতকর্মের জন্য আত্মগ্লানিতে ভুগবে না তো মাধু? তোমার মনে হবে না তো যে তুমি ওই সর্বোচ্চতা দেবী হয়ে আমার মতো এক নরকের পিঠের কাছে আত্মবলিদান দিয়েছো? কি বলছো তুমি? তুমি এই রূপছাড় গ্রামের মুখে পাকরাশি বংশের বড় ছেলে তুমি, আর তোমার মুখে আজ এই কথা? মিথ্যা। ওই পাগলা
পাকরাশি বংশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সুরজ, আমি ওই নভমণ্ডল থেকে ছিটকে পড়া একটা জ্বলন্ত উল্কা, যে হয়তো নিজের আগুনে নিজের একদিন চলে পুড়ে ছাই হয়েছে। এ কথা তুমি বলো না। কলেজে তোমার সঙ্গে পরিচয় পাওয়ার পর থেকেছিলাম তুমি কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু এই গ্রামে ফিরে এসে দেখলাম তুমি একজন রাজ পরিবারের বড় ছেলে। তাহলে যে বিলেত থেকে ফিরে এসে তো সবার আগে তোমার কাছে চলে আসতাম, তোমাকে আমার আমি যে আমার ভালোবাসাকে পরিপূর্ণতা দান করতাম মাধু, কিন্তু কিন্তু কি সুরজ, কেন তা পারোনি? কি তোমার প্রতিবন্ধকতা? তবে কি তোমার মান সম্মান প্রতিপত্তি ঐশ্বর্যের চাপে পড়ে তুমি আমাকে মাধু ওই মধুর সুর বেজে ওঠার আগে ছিঁড়ে গেছে আমার জীবন বিহার তার। তাই তো আমি পলাশ মালিকের কাছে লাগিয়ে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছি। আর তোমাকে সযত্নে বুকে চেপে ধরে আমি বলতে পারছি না মাধু যে তুমি আমার একমাত্র সুরজ, সুরজ, তোমার বুকের জ্বালা যন্ত্রণা সব আমার ভাবনা দাও সুরজ। আমি তোমার বুকে চেপে ধরে বলতে পারি, কি মাধু কি? তোমারই জ্বালা দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা। তোমার মতো পবিত্র প্রেমের বন্ধন আমার মতো একটা নিকৃষ্ট জীবের জন্য নয়, মাধু নয়। কেন সুরজ, কেন
সেটাই তো তোমার জীবনের জন্য মঙ্গলময় হবে মাঝি। তা সুরজ দা, কারণ তুমি একজন সভ্য মাস্টার মশাইয়ের মেয়ে। সুরজ আর আমি কি হলো? থামলি কেন? ব্যাস, তুই কি এই সময় সংসারের বুকে ভাষা একটা কাপ, নাকি এই খুবচাঁদ গ্রামের বুকে অশান্তির একটা ঝড়? আর আমি হয়তো তার চেয়ে অনেক খারাপ রে, অনেক খারাপ। তাই বুঝি আমাদের সঙ্গে দেখা না করে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছিস কেন রে? আমরা কি তোর আপন নই? তোদের আমি কি করে বোঝাই মালিক তোরা নয়, আমি সমাজ সংসারে কুলে মানে শিরে সকলের ঊর্ধ্বে। তাই আমাদের মতো বন্ধু বান্ধব থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। না, তাই না, না, সুরজ? না। তাই তো আমাদের ওর বিপদের দিনেও ডেকে তো সারা পায় না। মনে হয় তুই শুধু নামেই সুরজ নয়, কাজেও তুই ওই নীল আকাশের সূর্য। না মালিক, না। না সুরজ, গত পরশুদিন বাবা প্রচন্ড অসুস্থ থাকায় বাবাকে হসপিটালে ভর্তি করার জন্য তোমাকে বারবার খুঁজে আমরা তোমার দেখা পাইনি। তাই ভেবেছি ওই সুরজ আকাশে শোভা পায়, আমাদের মতন মানুষের ডাকে কি সাড়া দেওয়া যায়? না, তোমাদের ভুল ধারণা। তোমাদের ব্যথায় যে আমি ওর সমর্থী, কিন্তু আমি যে কোন জ্বালা ঝগড়াকে বুকে নিয়ে প্রায় 20-30টা গ্রামের মাথা ওই পাকরাশি বংশে জন্মগ্রহণ করেও আমার জন্মলগ্নে কেউ করেনি উলুধ্বনি, কেউ করেনি শঙ্খধ্বনি। ওই নিকষ তালে ভেঙে থাকা সূর্যের অভাবে এই নির্ভুল সুরজ, এখানে কালা ছেলের নাম পদ্মলোচন। মাস্টার মশাই কি এই হাসপাতালে ভর্তি আছে? আজকে বাবাকে ছুটি দেবে, তাই আমরা বাবাকে নিতে এসেছি। তাহলে আর দেরি করছো কেন? চলো এক্ষুনি সবাই মিলে মাস্টার মশাইকে। না, বাবাকে একটু পরেও ছুটি করানো যাবে, কিন্তু তার আগে তোকে বলতে হবে যে কি তোর জন্ম রহস্য। এত বড় বংশের ছেলে হয়েও তুই বলবো মানিক, বলবো। একদিন আমি সব কিছু খুলে বলবো, কিন্তু আজ এক্ষুনি নয়। এক্ষুনি বা নয় কেন? কেন এত বড় একটা ঘটনা তুই আমাদের অন্ধকারে রাখছিস? আমরা কি তোর হিতাকাঙ্ক্ষী নই, নাকি তোর কোনো কাজে লাগবো না বলে? ওরে পলাশ, তুই চুপ কর ভাই, চুপ কর। তোরা জানিস না যে তোরা আমাকে যে রাজপ্রাসাদের যুবরাজ মনে করিস, আমার বিচারে সেটা যমুনা